আজ আমরা দেখতে চলেছি 2020 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো মিস্টার গ্যাংস্টার। এটি মূলত একটি কোরিয়ান গ্যাংস্টার মুভি, যেটা 2020 সালে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল। কারণ কোরিয়ান হাইস্কুল গ্যাংয়ের গল্পগুলো সম্পর্কে তো আপনারা সবাই জানেন যে এই গল্পগুলো কত বেশি ইউনিক এবং ইন্টারেস্টিং হয়ে থাকে। আর আজকের গল্পটিও এর ব্যতিক্রম নয়, যেখানে অ্যাকশন, কমেডি এবং অসাধারণ বন্ধুত্বের সবকিছুই রয়েছে। সত্যিকারের বন্ধুত্ব যে আসলে কেমন হতে পারে, আর একজন বন্ধু তার আরেকজন বন্ধুর জন্য ঠিক কোন পর্যায়ে যেতে পারে, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক পুরো বিশ্বে সারা জাগানো এক অসাধারণ গ্যাংস্টার মুভির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি শহরে, যেখানে আমরা কিম নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। কিম এখানে তার ছেলেকে নিয়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। তার ছেলের নাম ছিল ইয়নজুন। তারা এখানে একটি ট্রাক ভর্তি করে মালামাল নিয়ে যাচ্ছে। তো এখানে আমরা ইয়নজুন এবং তার বাবার কথাবার্তা শুনে বুঝতে পারি যে তারা আসলে তাদের শহর ছেড়ে অন্য আরেকটি শহরে ট্রান্সফার হচ্ছে। কারণ ইয়নজুনদের আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না। তাই কিম মানুষের কাছ থেকে ধার এবং লোন নিয়ে এত পরিমাণ ঋণের নিচে ডুবে গিয়েছে যে এখন তার শহর ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ তার আসলে সেই টাকাগুলো পরিশোধ করার মতো কোনো ক্ষমতাই ছিল না। তো এবার প্রায় অনেকটা পথ পাড়ি দেওয়ার পর তারা বাবা ছেলে মিলে নতুন এক শহরে চলে আসে। এরপর তারা তাদের মালপত্রগুলো নতুন বাড়িতে ওঠাতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে ইয়নজুনের মা এবং একটি বোন আছে। তবে তারা থাকে ইয়নজুনের দাদির সাথে, কারণ ইয়নজুনের মা অনেক বছর ধরেই অসুস্থ। তাই ইয়নজুনের দাদি তার দেখাশোনা করে। তবে ইয়নজুন আবার তার বাবার সাথে থেকে লেখাপড়া করে। তো আজকে নতুন শহরে এসে যখন তারা বাবা ছেলে মিলে খাবার খাচ্ছিল, তখন তারা গল্প করছিল যে এখন কিভাবে তারা তাদের নতুন জীবন শুরু করবে এবং কিভাবে তাদের জীবনটাকে গুছিয়ে নেবে। এবার সেদিন বিকেলবেলায় ইয়নজুন তাদের নতুন এরিয়াটিকে ঘুরে ঘুরে দেখছিল। কিন্তু হঠাৎ করে সে তার সামনে মোটা একটি ছেলেকে দেখতে পায়, যে কিনা খুবই অদ্ভুত আচরণ করছিল এবং ইয়নজুনের দিকে বেশ কিছুক্ষণ সে অদ্ভুতভাবে তাকিয়েছিল। ইয়নজুন তো বুঝতেই পারছিল না যে এই ছেলেটির কি সমস্যা। এবার কিছুক্ষণের মধ্যে সেই ছেলেটি সেখান থেকে চলে যায়। আর ইয়নজুন তো ছেলেটির দিকে তাকিয়েই থাকে, কারণ ছেলেটির আচার আচরণ কিছুটা অস্বাভাবিক ছিল। এবার দেখতে দেখতেই প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। ইয়নজুন এখন এখানকার একটি নতুন স্কুলে ভর্তি হয়েছে। আর এই স্কুলে আজকে ছিল ইয়নজুনের প্রথম দিন। তাই সে স্বাভাবিকভাবেই রেডি হয়ে স্কুলে চলে আসে। তবে স্কুলের ছেলেগুলো তাকে খুবই অদ্ভুতভাবে দেখছিল, কারণ ইয়নজুন আসলে দেখতে অনেকটাই বোকা প্রকৃতির ছিল। এরপর ইয়নজুন যখন তার ক্লাসরুমের সামনে চলে আসে, ঠিক তখনই সেখানকার অপর পাশ থেকে কয়েকজন ছেলে আসছিল। তারা আসলে ছিল এই স্কুলের অনেক ভয়ানক একটি গ্যাং। এই গ্যাংটির নাম হচ্ছে জিউস গ্যাং। আর এই গ্যাংটিকে পরিচালনা করে জেউন নামক একটি ছেলে। সে মূলত ছিল গ্যাংটির লিডার, আর সে ছিল এই স্কুলের সিনিয়র, যে স্কুলের প্রায় সবাই তাদেরকে ভয় করে চলত। এমনকি স্কুলের নিয়ম কানুনও তাদের আন্ডারই ছিল। তো এখানে আবার ইয়নজুনের সাথে স্যাম নামক একটি ছেলের পরিচয় হয়, যে কিনা ছিল ইয়নজুনের ক্লাসমেট। স্যাম তখন ইয়নজুনকে জেউনদের গ্যাংটি দেখিয়ে বলে, ওই যে কয়েকজন ছেলেকে আসতে দেখতে পাচ্ছ, ওরা আমাদের স্কুলের অনেক ভয়ানক একটি গ্যাং। আর আমাদের পুরো স্কুলে দুটো গ্যাং রয়েছে। দুটো গ্যাংই অনেক বেশি ভয়ানক। এমনকি গ্যাংগুলোর প্রত্যেকটি সদস্যই খুবই শক্তিশালী। তাদের সঙ্গে ফাইটে পেরে ওঠা অনেক কঠিন ব্যাপার। গ্যাং দুটোর নাম হচ্ছে জেউস গ্যাং এবং বাদাই গ্যাং। তাই তুমি সবসময় এই গ্যাংদের সদস্যদেরকে এড়িয়ে চলার চেষ্টা করো, তা না হলে তাদের ফাঁদে তুমিও পড়ে যেতে পারো। কিন্তু ইয়নজুন এই বিষয়টিতে খুব একটা পাত্তা দেয় না, কারণ স্কুলে কোন গ্যাং আছে না আছে এটা তার জানার কি দরকার। সে যেহেতু এখানে লেখাপড়া করতে এসেছে, তাই সে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। তো ইয়নজুন তখন সোজা তার ক্লাসে চলে যায়। এরপর কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হয়ে গেলে সেখানে তাদের ক্লাস টিচার চলে আসে। আর এই ক্লাস টিচারকে দেখে তো ইয়নজুন একদম অবাক হয়ে যায়, কারণ সে দেখতে অনেক ফানি ছিল আর সে কিছুটা মেলি টাইপের ছিল। তবে সে ছিল তাদের নতুন টিচার। তো সে তখন সকলকে তার পরিচয় দেয়। সে জানায় যে তার নাম হচ্ছে পার্কজি। এরপর সে তাদের সবাইকে পড়াতে শুরু করে। এদিকে ইয়নজুনের পেছনের সিটে আবার বসেছিল স্যাম। স্যাম তখন ইয়নজুনকে বলে, হয়তো এই টিচারকে দেখে তোমার হাসি পেতে পারে, কিন্তু তোমাকে একটি কথা জানিয়ে দিতে চাই, এই টিচার আসলে কোনো সাধারণ টিচার নয়। সে দেখতে কিছুটা ফানি হলেও তার অনেক ট্যালেন্ট রয়েছে, আর প্রিন্সিপাল তাকে নিজে হায়ার করে এনেছে। তো এবার ব্রেক টাইমে দেখা যায় ইয়নজুনকে তাদের ক্লাসের একটি ছেলে ডাক দেয়। ইয়নজুন তখন তার কাছে আসে তাকে বলে, আঙ্কেল আপনি কি আমাকে ডেকেছেন? ইয়নজুন আসলে বুঝতেই পারেনি যে এই ছেলেটি আসলে তার ক্লাসমেট ছিল। তবে তাকে আঙ্কেল বলে ছেলেটি তো এতে বেশ রেগে যায়। আর এখানে জানা যায়
যে ছেলেটি আসলে বয়সে তাদের ক্লাসে সবচাইতে বড় ছিল, এজন্য তাকে দেখতে অনেকটা আঙ্কেলের মতোই দেখা যায়। তবে ইউনজুনের কাছে তাকে কিছুটা চেনা চেনা লাগছিল। আর ঠিক তখনই তার মনে পড়ে যায় যে কিছুদিন আগে রাস্তায় তার সঙ্গে তার দেখা হয়েছিল। অর্থাৎ এটা ছিল সেই মোটা ছেলেটি, যে কিনা তাকে দেখে অদ্ভুত আচরণ করে সেখান থেকে চলে গিয়েছিল। ছেলেটি তখন ইউনজুনকে বলে যে তার নাম হচ্ছে ইয়ংসু, আর সে হচ্ছে এই স্কুলের সবচাইতে স্ট্রং স্টুডেন্টদের মধ্যে একজন। ইয়ংসু ইউনজুনকে আরও জানায় যে সে তাকে ডেকেছে একটি কারণে। আসলে ইউনজুনরা যেই বাড়িতে উঠেছে তার বাড়ি ইউনজুনদের পাশেই, অর্থাৎ তারা ক্লাসমেটের পাশাপাশি প্রতিবেশীও। তাই ইয়ংসু তখন ইউনজুনের সাথে বন্ধুত্ব করতে চায়। সে ইউনজুনের সাথে হাত মেলায় এবং সে ইউনজুনকে বলে যে যদি তার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সে যেন তাকে জানায়। এবার ইউনজুন অনেক খুশি মনে আবারও তার ক্লাসে ফিরে আসে, যেখানে জিউন নামক একটি ছেলে হেডফোন লাগিয়ে গান শুনছিল। আর এই জিউন ছিল ইয়ংসুর বেস্ট ফ্রেন্ড। ইয়ংসু এবং জিউনদের আরও বেশ কয়েকজন বন্ধু ছিল। আর ক্লাসের সবাই বাইরে গিয়ে এনজয় করলেও তারা সবাই ক্লাসের ভেতরেই ছিল। ইয়ংসুর মতো জিউনও ছিল অনেক বেশি স্ট্রং। তার ফাইটিং স্কিল ছিল খুবই ভালো, যেটা জানতে পেরে ইয়ংজুন বেশ খুশি হয়। কারণ ইয়ংসু যেহেতু তার সঙ্গে বন্ধুত্ব করেছে, তাহলে আস্তে আস্তে এই পুরো টিমের সাথেই তার বন্ধুত্ব হয়ে যাবে। আর প্রথম দিনে এতগুলো বন্ধু পেয়ে সে বেশ খুশি ছিল, কারণ এই স্কুলে যেহেতু গ্যাংস্টাররা রয়েছে, তাই ইয়ংসুদের মতো বন্ধু থাকলে তার জন্য অনেকটা ভালোই হবে। এদিকে দেখা যায় যে ইয়ংসু খাবার খেতে খুবই পছন্দ করে। সে যখনই সময় পায় তখনই খাবার খেতে থাকে, আর খাওয়া দাওয়া শেষ করে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে জিউন যখন ক্লাসের জানালার কাছে ছিল, তখন তাকে উপরের ফ্লোরের ক্লাস থেকে তাদের একজন সিনিয়র ডাক দেয়, যার সাথে জিউনদের আগে থেকেই ছোটখাটো ঝামেলা চলছিল। আর সে তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে তাকে খুবই আজে বাজে ভাষায় গালি দেয় এবং তাকে ছোট করে কথা বলে, যেটা জিউন কোনোভাবেই সহ্য করে না, কারণ জিউন অনেক সাহসী ছিল। জিউনও তখন সেই সিনিয়রকে থ্রেট দেয়। সে বলে যে সে তাকে দেখে নেবে। এই বলেই জিউন তার বন্ধুদের সাথে ব্যস্ত হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে উপরের ক্লাস থেকে সেই সিনিয়র তার সঙ্গীদেরকে নিয়ে জিউনের কাছে চলে আসছে। আর এই সিনিয়রের নাম আসলে হচ্ছে অবলিং। অবলিং তখন জিউনের কাছে এসে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে থ্রেট দিচ্ছিস? একটু আগে না বললি আমাকে তুই দেখে নিবি? এই নে, এখন আমি তোর সামনে চলে এসেছি, তুই আমাকে কি করবি রে? আমাকে মারবি? মার তাহলে। কিন্তু জিউন তার কথার কোনো পাত্তাই দিচ্ছিল না, কারণ ক্লাসরুমের মধ্যে সে কোনো ঝামেলা করতে চাইছে না। এবার অবলিং তখন জিউনকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ইয়ংসুর ঘুম ভেঙে যায়। ইয়ংসু তখন অবলিংকে বলে, যদি তোরা আমার বন্ধুর গায়ে একটু টাচ পর্যন্ত করিস তাহলে তোদেরকে আমি এখানেই শেষ করে ফেলব। অবলিং তখন জিউনকে ছেড়ে তাকেই মারতে যায়। সে সোজা গিয়ে তার কলার ধরে ফেলে। এখানে তাদের মধ্যে বিশাল এক ফাইট হতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তাদের ক্লাস টিচার পার্কজি চলে আসে। আর সে অবলিং এবং তার টিমকে ধমক দিয়ে সেখান থেকে বের করে দেয়। ফলে তাদেরকে সেখান থেকে অপমানিত হয়ে চলে যেতে হয়। এতে ইয়ংসু, জিউন এবং ইয়ুনজুন তারা তিনজন মিলে প্রচণ্ড হাসে। এরপর তারা একসঙ্গে মিলে সেখানে খাবার খেতে বসে। এখানে তারা তিনজনই তাদের খাবার ভাগাভাগি করে খাচ্ছিল এবং সেই সিনিয়র টিমকে নিয়ে তারা অনেক মজা করছিল যে কিভাবে আজকে তারা বস হতে এসে ভেজা বিড়ালের মতো পালিয়েছে। তো এসব নিয়ে মজা করতে করতে ইয়ুনজুন খুবই অল্প সময়ের মধ্যে তাদের অনেক ক্লোজ হয়ে যায়। তারা তিনজন অনেক কাছের বন্ধু হয়ে যায়। ইয়ংসু তখন ইয়ুনজুনকে বলে যে ইয়ুনজুনকে তাদের টিমে পেয়ে তারা আজকে অনেক খুশি, কারণ ইয়ুনজুন অনেক ভালো একটি ছেলে, যে আজকে তাদের টিমটি পূর্ণতা পেয়েছে। আজ থেকে তারাও একটি গ্যাং। ইয়ংসু তখন তাদের গ্যাংয়ের জন্য একটি নামও রেখে দেয়। সে বলে যে তাদের গ্যাংয়ের নাম হচ্ছে রিইউনিয়ন। এই গ্যাংয়ে তাদের তিনজন ছাড়াও আরও যে কয়জন বন্ধু রয়েছে তাদের সবাইকে মিলে একসঙ্গে নাম দেয়া হলো রিইউনিয়ন গ্যাং। তো এসব ব্যাপারে তারা কথাই বলছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে পিউনজুন নামক একটি ছেলে আসে। আর সে অনেক এক্সাইটেড হয়ে তাদের সবাইকে বলে যে জিউস গ্যাং স্কুলের সকলের জন্য একটি নিউজ অ্যানাউন্সমেন্ট করেছে। সেটা হলো তারা স্কুলে একটি রেসলিং টুর্নামেন্টের আয়োজন করেছে, যেখানে ফার্স্ট গ্রেডের সমস্ত স্টুডেন্টরাই অংশগ্রহণ করতে পারবে। আর এই টুর্নামেন্টে যে উইনার হবে সে জিউস গ্যাংয়ের সদস্য হতে পারবে। একথা শুনে সবাই অনেক এক্সাইটেড হয়ে যায়। এরপর এক এক করে সবাই তখন স্কুল মাঠে চলে আসে। আসলে সকলের মধ্যে জিউস গ্যাংয়ে জয়েন হওয়ার একটি ইচ্ছে ছিল, কারণ জিউস গ্যাংকে সবাই ভয় করে চলে। তাই যদি কেউ এই গ্যাংয়ের সদস্য হতে পারে তাহলে তার মধ্যে অন্যরকম পাওয়ার চলে আসবে, যেটা পাওয়ার ইচ্ছে সকলেরই ছিল। তো ইয়ুনজুন এবং তার বন্ধুরাও এখানে সকলের এক্সাইটমেন্ট দেখতে এসেছিল। দেখা যায় যে স্টুডেন্টদের মাঝে একদম হইচই পড়ে যায় টুর্নামেন্টে জয়েন হওয়ার জন্য। তাই তারা অলরেডি রেসলিং প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে।
তবে জিউন, ইয়ংসু অর্থাৎ তাদের টিমের কারোই এই গ্যাংটিতে জয়েন হওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কারণ তারা জানে যে জিউস গ্যাংয়ের প্রত্যেকটি সদস্যই অনেক বেশি বখাটে টাইপের। তারা সবসময় নিজেদের পাওয়ার ব্যবহার করে খারাপ কাজে। তাই জিউন এবং তার টিমের সবাই সেখান থেকে তাদের ক্লাসে ফিরে যায়। আর ক্লাসে আসার পর ইউনজুন সেখানে ফাইট প্র্যাকটিস করছিল, কারণ এতক্ষণে সে বুঝতে পেরেছিল যে পুরো স্কুলটি আসলে গ্যাংস্টারদের দখলে। তা না হলে হয়তো এই স্কুলে টেকাটা তার জন্য অনেকটাই কঠিন হয়ে পড়তে পারে। এজন্য ইউনজুন তখন জিউনকে বলে, আচ্ছা তুই তো অনেক ভালো ফাইট পারিস, তুই কি আমাকে ফাইট শেখাবি, যেটার মাধ্যমে আমি আমার নিজের আত্মরক্ষা করতে পারবো? জিউন এতে রাজি হয়, আর সে তখন ইউনজুনকে ফাইটের বিভিন্ন স্কিল দেখাতে শুরু করে। সেই সাথে সে ইউনজুনকে বলে যে ফাইট আসলে একটি দক্ষতা। সময়ের সাথে সাথে ফাইট যত বেশি প্র্যাকটিস করা হবে, ফাইটিং স্কিল তত বেশি বাড়বে। আর এখানে দেখা যায় যে ইউনজুনের ফাইটিং স্কিলও অনেক ভালো ছিল। জিউন তাকে ঠিক যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছিল, সে সঙ্গে সঙ্গে সেটা সেভাবেই করতে পারছিল। যেটা দেখে জিউন বলে যে ফাইট শিখতে তার একটু প্র্যাকটিসের দরকার আছে। এমনিতে ফাইটের জন্য তার ফিটনেস বেশ ভালো। তাই ইউনজুন তখন বাড়িতে এসে নিজে নিজেই ফাইট প্র্যাকটিস করতে থাকে। এমনকি সে নিজেকে শক্তিশালী বানাতে বিভিন্ন ধরনের ব্যায়ামও করতে থাকে। জিউন তাকে তার 2 আঙুলের উপর ভর দিয়ে একটি স্পেশাল ব্যায়াম করতে বলেছিল, যেটা নাকি তার হাতের হাড়কে মজবুত করে তুলবে। তাই অনেক কষ্ট হওয়া সত্ত্বেও ইউনজুন সেটাই করে। এবার পরের দিন সকালে দেখা যায় যে ইউনজুন আজকে ইয়ংসুর সঙ্গে মিলে স্কুলে যাচ্ছে, আর তারা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক গল্প করছিল। ইয়ংসু ইউনজুনকে শোনাচ্ছিল যে একসময় সে কত ভালো একজন ফাইটার ছিল, আর তাকেও স্কুলের প্রায় সবাই ভয় করে চলত। বিশেষ করে গ্যাংস্টাররা তার সঙ্গে লাগতেই আসত না। কিন্তু কোনো এক কারণে একদিন হঠাৎ করেই সে ফাইট ছেড়ে দিয়েছে এবং প্রতিজ্ঞা করেছে যে সে আর কখনো খারাপ আচরণ করবে না, এমনকি সে কারোর সঙ্গে ফাইট পর্যন্ত করবে না। আর এই বিষয়টি যখন গ্যাং এবং গ্যাং মেম্বাররা বুঝতে পেরেছে, তখন থেকেই তারা তার পেছনে লেগেছে। তাই তারা প্রায় সময় তার সঙ্গে ফাইট করার ধান্দায় থাকে। এবার কিছু দূরে আসার পর ইউনজুন এবং ইয়ংসু দেখতে পায় যে স্কুলের কয়েকজন ছেলে মিলে একটি ছেলেকে বুলি করছে, আর তারা সেই ছেলেটির ব্যাগ থেকে টাকা বের করে নিচ্ছে। যেটা দেখে ইয়ংজুন এবং ইয়ংসুর অনেক রাগ হয়, কিন্তু ইয়ংসু তো কোনোভাবেই ফাইট করবে না। তাই ইয়ংজুনই সেখানে তার ফাইটিং স্কিল কাজে লাগায়। সে তার ফাইটিং স্কিলের মাধ্যমে তাদের সবাইকে ভয় দেখালে তারা সেখান থেকে পালিয়ে যায়। তবে তারা সোজা গিয়ে জিউস গ্যাংয়ের কয়েকজন সদস্যকে এই বিষয়টি বলে দিয়েছিল যে তাদের কাজে ইয়ংজুন এবং ইয়ংসু বাধা দিয়েছে। এবার ইয়ংজুন এবং ইয়ংসু যখন তাদের ক্লাসরুমে পৌঁছে যায়, তখন দেখা যায় যে সেখানে ইয়ংসুর জন্য বেশ কিছু ছেলে অপেক্ষা করছে, যাদের মধ্যে একজনের নাম ছিল বোল্ডম্যান। এই বোল্ডম্যান আবার ছিল জিউস গ্যাংয়ের সদস্য, যেটা কিনা জিউন পরিচালনা করছে। তো সে তখন ইয়ংজুন এবং ইয়ংসুর কাছে এসে বলে, তোদের অনেক সাহস হয়েছে তাই না? তোরা এখন আমাদের মেম্বারদের কাজে বাধা দিচ্ছিস। আর ইয়ংসু, তুই না ফাইট থেকে দূরে থাকতি? এমনকি তুই তো বলেছিলি যে আমাদের সবকিছু থেকে তুই দূরে থাকবি। তাহলে তুই আবারও কেন আমাদের ব্যাপারে ইনভলভ হচ্ছিস? তুই কি আবারও ঝামেলা করতে চাইছিস? কিন্তু ইয়ংসুর এখানে ফাইট করার কোনো ইচ্ছেই ছিল না। তাই ইয়ংসু তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তবে বোল্ডম্যান তখন তাদেরকে থ্রেট দেয় এবং বলে যে আর কখনো যদি তারা তাদের কোনো মেম্বারের কাজের মধ্যে বাধা দেয়, তাহলে পরবর্তীতে সে তাদেরকে ছাড়বে না। তবে ঠিক এমন সময় সেখানে জিউস গ্যাংয়ের লিডার জিউন চলে আসে, আর সে সঙ্গে সঙ্গেই তার লোক বোল্ডম্যানকে একটি থাপ্পড় দিয়ে বলে, তোর সাহস কিভাবে হলো ইয়ংসুকে এসব কথা বলার? তুই কি ভুলে গিয়েছিস যে ইয়ংসু এক সময় আমাদের লাইনেরই লোক ছিল? এরপর জিউন তখন ইয়ংসুকে বলে যে তার টিম মেম্বার তার সঙ্গে যেটা করেছে সেটার জন্য সে দুঃখিত, কিন্তু সে এখানে তাকে একটি অফার দিতে এসেছে। সে শুনেছে তার টুর্নামেন্টে নাকি ইয়ংসু অংশগ্রহণ করবে না, কিন্তু সে চায় যে ইয়ংসু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করুক, কারণ সে জানে যে এই টুর্নামেন্টে ইয়ংসুই জিতবে। এতে করে সে তাদের টিমে জয়েন হতে পারবে, ফলে স্কুলের মধ্যে তার পাওয়ার অনেকটাই বেড়ে যাবে। কিন্তু ইয়ংসু তখন তাকে বলে যে তাদের গ্যাংয়ের প্রতি তার কোনো ধরনের আগ্রহ নেই। টুর্নামেন্টে জিতে তো দূরের কথা, সে তো এমনিতেও তাদের গ্যাংয়ে কখনোই জয়েন হবে না, কারণ অনেকদিন আগে সে ফাইট ছেড়ে দিয়েছে। আর সে প্রতিজ্ঞা করেছে যে সে কোনো ধরনের ফাইট করবে না এবং খুবই শান্তিপূর্ণভাবে সে লেখাপড়া শেষ করে এখান থেকে বের হবে। তাই জিউন যেন আর কখনোই তার কাছে এই ধরনের অফার নিয়ে না আসে। কিন্তু জিউন এতে বেশ রেগে যায়, আর সে ইয়ংসুকে বলে, ফাইট ছেড়ে দিয়ে তোর অ্যাটিটিউড অনেক বেড়ে গিয়েছে তাই না? আমিও দেখব যে তোর এই বড় কথা আর কতদিন থাকে। তুই দেখে নিস, একদিন তোকে অবশ্যই আমার টিমে আসতে হবে। এই বলেই জিউন তার গ্যাং মেম্বারদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এমন সময় ইয়ংজুন ইয়ংসুকে বলে, তোমাকে ওরা থ্রেট দিয়ে গেল, কিন্তু তোমার মাঝে তো আমি কোনো ভয় দেখছি না। তুমি তো ফাইট ছেড়েই দিয়েছ, তাহলে তারা তোমার গায়ে টাচ পর্যন্ত কেন করলো না? ইয়ংসু বলে, কারণ তারা আমার ফাইটিং স্কিল সম্পর্কে জানে
এবার স্কুল ছুটি হওয়ার পর সবাই বাড়িতে ফিরে যায়, কিন্তু ইয়ঞ্জুন ইয়ংসুর পিছু পিছু চলে যায় তার বাড়িতে, কারণ সে ইয়ংসুর ফাইটিং স্কিল সম্পর্কে জানতে চায়। তবে এখানে আসার পর সে দেখতে পায় যে ইয়ংসু এখানে একসঙ্গে 50টি সেদ্ধ ডিম খাচ্ছে, যেটা দেখে সে কিছুটা আন্দাজ করতে পারে যে কেন ইয়ংসু এতটা শক্তিশালী। ইয়ংসু তখন ইয়ঞ্জুনকেও একটি ডিম খেতে দেয়। ইয়ঞ্জুন তখন জানতে চায় যে জেয়ন এই কথাটি কেন বলল, যে ইয়ংসু নাকি তাদের লাইনেরই লোক ছিল। ইয়ংসু তখন তাকে সবকিছু খুলে বলে। সে বলে যে একসময় সে তাদের মতোই গ্যাংস্টার ছিল, এমনকি সবসময় সে ফাইট নিয়েই থাকত, কিন্তু পরবর্তীতে সে নিজের ভুল বুঝতে পেরে সঠিক রাস্তায় ফিরে আসে আর সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরে আসে। কিন্তু জেয়ন এটা কোনোভাবেই চাইছিল না, তাই জেয়ন সবসময় তার পেছনেই লেগে থাকে, যাতে করে সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করে আবারও ফাইটিং লাইনে চলে আসে এবং সে তাদের টিমে জয়েন হয়ে যায়, কারণ সে জয়েন হলে তাদের গ্যাংটি আরও স্ট্রং হবে। এবার পরের দিন সবাই যখন স্কুলে আসে তখন ইয়ংসু প্রতিদিনের মতো স্কুলে ঘুমোচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার কাছে তার একজন বন্ধু আসে আর সে তখন তাকে জানায় যে জিউস গ্যাংয়ের সবাই তার ছোট ভাইকে ধরে নিয়ে এসেছে, তারা তাকে নিয়ে বাস্কেটবল ক্লাবে আছে। একথা জানতে পেরে ইয়ংসু তাড়াতাড়ি করে তার পুরো টিম নিয়ে সেখানে চলে যায়, আর সেখানে গিয়ে তারা দেখতে পায় যে জিউস গ্যাংয়ের সবাই তার ছোট ভাইকে বুলি করছে এবং তাকে অনেক আজে বাজে ভাষায় কথা বলছে। এবার ইয়ংসুকে দেখে জেয়ন তাকে বলে, তুই তো আমাদের সাথে ফাইট করতে পারবি না, তাই আমরা তোর ছোট ভাইকে নিয়ে এসেছি। এখন বোলম্যানের সঙ্গে তোর ভাইকে ফাইট করতে হবে, আর যদি ফাইট না করে তোর ভাই এখান থেকে চলে যায় বা ফাইটে তোরা কেউ যদি তাকে সাহায্য করিস তাহলে আমরা ভাববো সে একজন কাপুরুষ। একথা শুনে ইয়ংসুর ভাই প্রচন্ড রেগে যায় আর সে সঙ্গে সঙ্গে তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। এবার ফাইট শুরু হওয়ার আগে বোলম্যান ইয়ংসুকে বলে যে তারা যেন কফিনের ব্যবস্থা করে, কারণ তার ভাই তার হাতে মরতে চলেছে। এসব শুনে ইয়ংসুর তো প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু তারপরও সে কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণ করে। তারা আসলে ইয়ংসুকে দিয়ে ফাইট করানোর জন্যই এমনটা করছিল। এবার কিছুক্ষণের মধ্যেই ফাইট শুরু হয়ে যায়। দেখা যায় ইয়ংসুর ভাই অনেক বেশি রেগেছিল, তাই সে বোলম্যানকে খুব ভালোভাবেই প্রতিরোধ করতে পারছিল। বোলম্যান তাকে বারবার মাথা দিয়ে আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই ইয়ংসুর ভাই তার হাত থেকে বেঁচে যায়। এবার বোলম্যান তখন ইয়ংসুর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ইয়ংসুর ভাই তখন চালাকি করে তার পা দিয়ে বোলম্যানের গলা চেপে ধরে, কিন্তু বোলম্যান তখন তার পায়ে প্রচন্ড জোরে কামড় দেয় এবং কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিয়ে আবারও তার উপর হামলা শুরু করে। বোলম্যান এবার তার মাথার মধ্যে এমন জোরে আঘাত করে যে সে তখন সেখানকার মাটিতে লুটিয়ে পড়ে। আর এখানে সুযোগ পেয়ে বোলম্যান তাকে অনবরত মারতেই থাকে, আর সে ইয়ংসুকে বলতে থাকে, আমি তো এটাই বুঝতে পারছি না যে তোরা দুজন কিভাবে ভাই হতে পারিস, কারণ তুই কি কখনো নিজের চেহারা আয়নাতে দেখেছিস? তোর ভাই কত হ্যান্ডসাম, আর তুই তো দেখতে একটি জলহস্তির মতো। আমার তো মনে হচ্ছে তোরা দুজন ভাই না। যদিও সত্যিই তোর ভাই হয় তাহলে আয়, ওকে বাঁচিয়ে নিয়ে যা। ইয়ংসুর এখানে এত পরিমাণ রাগ হচ্ছিল যে সে তো চাইছিল তাদের সবাইকে একদম মেরে ফেলতে, কিন্তু ইয়ংসু হ্যান্ডসাম না হলেও তার বুদ্ধি ভালো ছিল। সে বুঝতে পেরেছিল যে তাকে দিয়ে ফাইট করানোর জন্যই তারা এমন করছে, তাই সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। এবার এক পর্যায়ে জিউস গ্যাং এবং বাকি সবাই সেখান থেকে চলে যায়। এবার পরের দিন যখন তারা সবাই স্কুলে আসে তখন দেখা যায় যে একটি ছেলে তার সঙ্গীদেরকে নিয়ে ইয়ঞ্জুনদের ক্লাসে চলে আসে, আর সে এখানে এসে জিউনকে খুঁজছিল। এবার জিউনকে দেখে ছেলেটি জিউনকে বলে, অনেক বেশি ভাব বেড়ে গিয়েছে তোর, তাই না? তোকে গতকাল ডাকার পরও তুই আমার কথা শুনলি না কেন? জিউন তখন বলে, তোদের ফালতু কথা শোনার মতো টাইম আমার কাছে নেই। কারণ জিউন অনেক ভালোভাবেই জানত যে কথা বলার নাম করে তারা তার সঙ্গে ফাইট করার পরিকল্পনা করছে। এখন এই সামান্য বিষয় নিয়ে সেই ছেলেটি তাকে অনেক কথা শোনায় আর তাকে অনেক আজে বাজে ভাষায় গালাগাল দেয়, সেই সাথে সে তাকে মারতেও যায়। এতে জিউন তার রাগ আর কন্ট্রোল করতে পারে না। সেও এখানে সেই ছেলেটিকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ইয়ংসু এসে তাকে থামায় এবং স্কুলের মধ্যে ঝামেলা করতে নিষেধ করে, কারণ এর আগেও একবার টিচার তাদেরকে ওয়ার্নিং দিয়েছিল যে স্কুলের মধ্যে ঝামেলা করলে তাদেরকে এবার বের করে দেয়া হবে। তাই জিউন এবং তার টিম এখানে কোনোভাবেই ফাইট করতে চাইছিল না। কিন্তু এখানে দেখা যায় সেই ছেলে এবং তার টিমের সবাই ক্লাসরুমে যেখানে যা কিছু পেয়েছে সবকিছু তারা ফাইট করার জন্য হাতে নিয়েছে, অর্থাৎ আজকে তারা ফাইট করার জন্যই এসেছে। এটা বুঝতে পেরে জিউন এবং ইয়ঞ্জুনও ফাইট করার জন্য রেডি হয়ে যায়। আর ইয়ংসু যেহেতু ফাইট করতে পারবে না তাই সে তাদের দুজনকে অ্যাপ্রিশিয়েট করতে থাকে। ফলে এখানে দুটো টিমের মধ্যে বিশাল বড় এক ফাইট হয়। জিউন এবং ইয়ঞ্জুন দুজনেই খুবই ভালো ফাইট করতে থাকে। যদিও ইয়ঞ্জুন ফাইট করতে অনেক ভয় পেত, কিন্তু জিউন তাকে ফাইটের যে স্কিলগুলো শিখিয়েছিল
সেই স্কিলগুলোর মাধ্যমে ইউনজুন অটোমেটিকভাবে ভালো ফাইট করতে পারছিল। এতে করে ইউনজুন নিজেও বেশ অবাক হয়ে যায়। এদিকে ক্লাসের বাকি সবাই ইউনজুন এবং জিউনকে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল। তো ইউনজুন এবং তাদের পুরো টিম সেই টিমের সবাইকে মেরে তাদের অবস্থা একদম খারাপ করে দেয়। তবে তাদের এই ফাইটের কথা ছড়িয়ে পড়ে পুরো স্কুলে। তাই পরের দিন সবাই স্কুলে আসার পর ক্লাস টিচার পার্জি তাদের সবাইকে ক্লাসরুমের বাহিরে ডাকে, যারা যারা গতকালকে ফাইট করেছিল, এবং তাদেরকে জানায় যে স্কুলের পরিবেশ নষ্ট করার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরপর পার্জি তখন সেখানে তার লাঠি নিয়ে প্র্যাকটিস করতে থাকে যে সে কিভাবে স্টুডেন্টদেরকে পানিশমেন্ট দেবে, যেটা দেখে সকলের কাছে এই বিষয়টি অনেকটাই হাস্যকর লাগছিল। কারণ তারা ভাবছিল যে টিচার আবার কেমন পানিশমেন্ট দিতে পারবে। তাই তারা টিচারের কথা মতো পানিশমেন্টের জন্য ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে যায়। এরপর দেখা যায় যে টিচার তাদেরকে এমনভাবে মারতে শুরু করে যেটা তারা কেউই কল্পনা করতে পারেনি। তাদেরকে মারতে মারতে এক পর্যায়ে টিচার নিজেই অনেক ক্লান্ত হয়ে যায়। তাই অবশেষে সে তাদেরকে ছেড়ে দেয়। এরপর আমরা ইউনজুন এবং তার বন্ধুদেরকে স্কুলের ছাদের উপরে দেখতে পাই। টিচারের পানিশমেন্টে তাদের সবার অবস্থায় একদম খারাপ হয়ে গিয়েছিল। তাই তারা সবাই এখানে একে অপরকে ট্রিটমেন্ট করছিল। এদিকে স্যাম সেখানে সকলের মুড ভালো করতে সবার জন্য খাবার নিয়ে আসে এবং বলে যে তাদের এখন একটা পার্টি করা উচিত, কারণ আর যাই হোক তারা তো ছেলেগুলোকে হারিয়ে দিয়েছিল। এতে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। আর পানিশমেন্টের কষ্ট ফলে তারা সেখানে খেতে বসে পড়ে। কিন্তু জিউন তাদেরকে বলে যে তার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। এই বলে জিউন সেখান থেকে চলে যায়। ইউনজুন তখন বাকিদের কাছে জানতে চায় যে জিউন কোথায় গিয়েছে। স্যাম তখন ইউনজুনকে জানায় যে জিউন আসলে অনেক পরিশ্রমী একটি ছেলে। সে ফাইটের পাশাপাশি সব দিকে একদম এক্সপার্ট। স্কুলের পাশাপাশি সে একটি পার্ট টাইম জব করে, কারণ তার গার্লফ্রেন্ডের অনেক বড় একটি রোগ ধরা পড়েছে। তাই তার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। আর জিউন তার গার্লফ্রেন্ডকে একদম পাগলের মতো ভালোবাসে। তাই জিউন সবসময় কঠোর পরিশ্রম করে। এসব কথা শুনে ইউনজুন বুঝতে পারে যে জিউন তাদের সবার থেকে কিছুটা অন্যরকম। সে অনেক দায়িত্বশীল একজন মানুষ। এবার পরের দিন স্কুল টিচার সেই সমস্ত স্টুডেন্টদের গার্ডিয়ানকে ডেকে নিয়ে আসে যারা যারা স্কুলের মধ্যে ফাইট করেছিল। এমনকি ইউনজুনের বাবাকেও ডাকা হয়েছিল। কিন্তু ইউনজুনের বাবা টিচারকে অনেক ভালোভাবে কনভিন্স করে ফেলে। তাছাড়া ইউনজুন স্কুলে নতুন হয়, তাকে আর টিচার তেমন কিছুই বলে না। তবে জিউনের আগেও অনেকবার স্কুলের মধ্যে ফাইট করেছিল, এমনকি তাকে ওয়ার্নিংও দেওয়া হয়েছিল। কিন্তু সেটা অমান্য করায় তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এতে ইউনজুন এবং তাদের টিমের সবার অনেক মন খারাপ হয়ে যায়। তো সেদিন স্কুল ছুটি হলে ইউনজুন সোজা চলে যায় ইয়ংসুদের বাড়িতে, যেখানে ইয়ংসু জিউনের জন্য মন খারাপ করে বসেছিল। তাই ইউনজুন তখন তাকে নানাভাবে হাসানোর চেষ্টা করে, এমনকি সে তাকে সেখানে শুয়ে সুরসুরি দিতে থাকে। এভাবে তারা দুই বন্ধু মিলে মন খারাপের মাঝেও বেশ মজা করে। এবার পরের দিন দেখা যায় যে স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টই জিউনের ব্যাপারে কথা বলছিল এবং জিউনদের ফাইটের ব্যাপারেও আলোচনা করছিল যে কিভাবে তারা তাদের অপোজিট গ্যাংকে মেরেছে। তো এবার স্কুল ছুটি হলে ইয়ংসু ইউনজুনকে একটি জায়গাতে নিয়ে যায়, যেখানে ইয়ংসুর জন্য তার গার্লফ্রেন্ড অপেক্ষা করছিল। তার গার্লফ্রেন্ডের নাম ছিল জেমি, আর তাদের দুজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা। তো ইউনজুন তখন জানতে পারে যে ইয়ংসু আসলে তার গার্লফ্রেন্ডের জন্যই ফাইট ছেড়ে দিয়েছে। সে তাকে কথা দিয়েছে যে সে আর কোনোদিন ফাইট করবে না। একথা জানতে পেরে ইউনজুন একদম অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল যে তার ফাইট ছেড়ে দেওয়ার পেছনে কোনো ইমোশনাল কারণ আছে। এবার জেমি এখানে ইউনজুনকে তার একজন বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দেয়, যার নাম হচ্ছে সারাং। সারাং দেখতে অনেক সুন্দর ছিল, আর সে ছিল অনেক সহজ সরল একটি মেয়ে। এদিকে প্রথম দেখাতেই সারাংকে ইউনজুনের অনেক ভালো লেগে যায়। ইউনজুনের এই প্রথমবার কোনো মেয়েকে দেখে তার মনে ভালোবাসা জেগেছে, কারণ সারাংয়ের চেহারার মতো তার আচার আচরণও অনেক সুন্দর ছিল। এখন ইউনজুন এবং ইয়ংসু সারাদিন তাদের সাথে অনেক মজা করার পর সন্ধেবেলায় তারা তাদের বাড়িতে ফিরছিল। তবে এমন সময় ইউনজুন ইয়ংসুর কাছে জানতে চায় যে জেমি এবং তার ভালোবাসার শুরুটা কিভাবে হয়েছিল, কারণ সে এই বিষয়গুলো জেনে সারাংয়ের উপর প্রয়োগ করতে চাইছিল। এবার ইয়ংসু তখন বলে যে তার এবং জেমির দেখা হয়েছিল অনেক মজার একটি সিচুয়েশনে। সে একটি হোটেলের ওয়াশরুমে একদিন গোসল করছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সেখানে জেমি চলে আসে। আর জেমি নাকি প্রথম দেখাতেই তার বডি দেখে তাকে ভালোবেসে ফেলেছিল। সব মেয়েরাই যেখানে তার মোটা শরীর দেখে ভয় পেয়ে পালিয়ে যেত, সেখানে জেমি ছিল একমাত্র মেয়ে যে কিনা তাকে তার মতো করে ভালোবেসেছে। এবার ইয়ংসু ইউনজুনকে বলে, আমি বুঝতে পেরেছি যে তুই এসব কথা আমার কাছে কেন শুনতে চাইছিস। তোর সারাংকে ভালো লেগেছে তাই না? ইউনজুন তার কথা শুনে হাসে। ইয়ংসু তখন বলে, সারাং অনেক ভালো একটি মেয়ে, আর সে কিন্তু এখনো সিঙ্গেল আছে। এটা শুনে ইউনজুন তো প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর আস্তে আস্তে ইউনজুন সারাংয়ের সাথে কথা বলতে শুরু করে।
সে সারাংয়ের সঙ্গে কথা বলার জন্য তাকে একটি কফি শপে ডাকে। তারা দুজন এখানে একে অপরের ব্যাপারে অনেক কিছুই জানতে পারে। আর ইউনজুন এখানে সারাংয়ের কথা শুনেও বুঝতে পারছিল যে সারাংও হয়তো তাকে একটু একটু পছন্দ করে, তাই সে বেশ খুশি ছিল। এবার যখনই তারা সেই কফি শপ থেকে বের হতেই যাবে, ঠিক তখনই তাদের সাথে অবলিং এবং তার গ্যাংয়ের দেখা হয়ে যায়। অবলিং তখন এখানে সারাংকে দেখে বলে, কিছুদিন আগেই না তুমি হিউক নামের সাথে ঘুরতে, এখন তাহলে বয়ফ্রেন্ড চেঞ্জ করে ফেলেছ? এটা শুনে সারাং আর এখানে কিছুই বলতে পারে না। এদিকে ইউনজুন সারাংকে ভুল বুঝে সেখান থেকে বেরিয়ে যায়। সারাং তখন তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে যেমনটা ভাবছে তেমন কিছুই নয়, অতীতে তার জীবনে কিছু ঘটনা আছে। কিন্তু ইউনজুন তার কোনো কথাই শুনতে চাইছিল না। তাই সারাংও সেখানে অভিমান করে কাঁদতে শুরু করে। আর সে ইউনজুনকে বলে যে অনেক ভালোই হয়েছে যে সে ইউনজুনের সাথে রিলেশনশিপে জড়ায়নি, তা না হলে তাকে হয়তো এর চাইতেও বেশি কষ্ট পেতে হতো। এই বলেই সারাং সেখান থেকে চলে যায়। তবে এই ঘটনার পর ইউনজুনের কোনো কিছুই আর ভালো লাগছিল না। সে তখন সেদিন রাতের বেলায় ইয়ংসুর সঙ্গে দেখা করে। আর সে ইয়ংসুর কাছে সমস্ত ঘটনা খুলে বলে এবং জানতে চায় যে হিউক নামের সঙ্গে সারাংয়ের কি সম্পর্ক। আসলে হিউক নাম ছিল সারাংয়ের এক্স বয়ফ্রেন্ড। একসময় তারা দুজন দুজনকে অনেক ভালোবাসত, কিন্তু হঠাৎ করে একদিন একটি অ্যাক্সিডেন্টে হিউক নাম মারা যায়। এই ঘটনার পর সারাং অনেক কষ্ট পেয়েছিল, আর তার এই ট্রমা থেকে বের হতে অনেক সময় লেগেছে। তবে এতদিন পর সারাং হয়তো তাকে নিয়ে আবারও বেঁচে থাকার স্বপ্ন দেখেছে। তাই ইউনজুন যেন কোনোদিনও সারাংকে কষ্ট না দেয়। এসব শুনে ইউনজুন বুঝতে পারে যে সে সারাংয়ের সঙ্গে অন্যায় করে ফেলেছে। এবার পরের দিন ভোরবেলা ইউনজুন ঘুম থেকে উঠে যায়, কারণ সে নিজেকে স্ট্রং বানানোর জন্য এক্সারসাইজ করতে চাইছিল। তবে হঠাৎ করে এই রাস্তাতে তার সঙ্গে ইয়ংসুর দেখা হয়ে যায়। ইয়ংসু তখন তাকে জগিংয়ের বাহানায় একটি জায়গাতে নিয়ে যায়। এটা ছিল সেই জায়গা যেখানে সারাংয়ের মায়ের কবর রয়েছে। আজকে ছিল সারাংয়ের জন্মদিন, আর প্রতি বছর জন্মদিনে সারাং তার মায়ের কবরের কাছে আসে। তো এমন সময় জেমি তখন সারাংকে নিয়ে সেখানে চলে আসে। আর সারাং এখানে ইউনজুনকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজন একটি জায়গাতে বসে কথা বলে। ইউনজুন তার গতকালকের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। এভাবে তাদের সম্পর্ক আস্তে আস্তে আবারও জোড়া লেগে যায়। এবার পরের দিন ক্লাসরুমে ইউনজুনের কাছে একটি ছেলে আসে। ছেলেটি ইউনজুনের কাছে সাহায্য চায়। সে বলে যে তাকে তাদের স্কুলের কয়েকজন সিনিয়র মিলে বুলি করছে। ইউনজুনকে তাকে সাহায্য করতে পারবে? ইউনজুন তখন সঙ্গে সঙ্গেই তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আসলে ইউনজুন যেহেতু প্রতিনিয়ত নিজেকে ট্রেন আপ করত, তাই সে নিজের প্রতি অনেক আত্মবিশ্বাসী ছিল। তো তাকে যারা বুলি করছিল তারা যখন তাকে এখানে খুঁজতে আসে, তখন ইউনজুনকে দেখে তাদের ইউনজুনের সেদিনের ফাইটের কথা মনে পড়ে যায়। তাই তারা ইউনজুনের সঙ্গে কোনো ঝামেলা না করে সেখান থেকে চলে যায়। ইউনজুনিতে নিজের ভেতরে অনেক বেশি কনফিডেন্স ফিল করছিল। এরপর সে তখন তার কয়েকজন বন্ধুদেরকে নিয়ে স্কুল মাঠে চলে যায়। আর সে সবাইকে জানায় যে স্কুলের দুর্বল স্টুডেন্টদের জন্য সে একটি গ্রুপ খুলতে চাইছে, যেখানে তার কাজ হবে দুর্বলদেরকে বুলিদের হাত থেকে রক্ষা করা। তো ইউনজুন তার বন্ধুদের সাথে এই সমস্ত ব্যাপারে কথা বলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে বুলম্যান এবং তার সঙ্গীরা চলে আসে। আর বুলম্যান তখন ইউনজুনকে বলে, কি ব্যাপার, আমরা শুনলাম তুই নাকি আজকাল নিজেকে হিরো ভাবছিস। নিজেকে আবার সকলের সামনে হিরো প্রমাণ করতে গিয়ে জিরো হয়ে যাস না, কারণ আমাদের স্কুলের আসল হিরো আমাদের বস জেউন। তার সঙ্গে পাঙ্গা নিতে আসলে তুই আর বেঁচে ফিরতে পারবি না। এরপর এমন সময় সেখানে জিউন এসে ইউনজুনকে থ্রেট দেয় যে স্কুলের মধ্যে সে যেন আজকের পর থেকে কোনো ধরনের পাওয়ার দেখানোর চেষ্টা না করে। তার মতো অপদার্থই থাকা উচিত, তা না হলে তার বিপদ হতে পারে। এভাবে জিউন ইউনজুনকে অনেক আজে বাজে কথা বলছিল। এদিকে ইউনজুনও প্রচন্ড রেগে গিয়ে তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় তার বন্ধুরা তাকে সেখান থেকে টেনে নিয়ে যায়। এদিকে জিউন এখানে অদ্ভুতভাবে হাসছিল। দেখে মনে হচ্ছিল যে তার মাথায় কোনো একটা প্ল্যান আছে। এরপর ইউনজুন এবং তার বন্ধুরা মিলে যখন প্রতিদিনের মতো ছাদে গল্প করছিল, তখন ইয়ংসু আজকের ঘটনা সম্পর্কে জানতে পারে যে জেউন ইউনজুনকে থ্রেট দিয়ে গিয়েছে। কারণ যখন জেউন মাঠে ছিল তখন ইয়ংসু ক্লাসরুমে ঘুমোচ্ছিল। এবার সবকিছু শুনে ইয়ংসু তখন ইউনজুনকে বলে যে তাদের এখানেই সবকিছু থামিয়ে দেওয়া উচিত। কি দরকার অন্যের ঝামেলা নিজের মাথায় নেয়ার? আর জিউস গ্যাংয়ের সঙ্গে লাগারই তাদের কি এমন দরকার? স্কুলে তারা সবাই লেখাপড়া করতে এসেছে, তাই সবসময় যদি এসব গ্যাং এবং মারামারি নিয়েই পড়ে থাকে তাহলে তারা লাইফে কি করবে? তাই অন্যদের সঙ্গে কি হচ্ছে হোক, ইউনজুন এবং বাকি সবাই যেন নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবে। কিন্তু একথা শুনে ইউনজুন অনেক রেগে যায়। আর সে ইয়ংসুকে বলে, তুই না বলেছিলি তুই অনেক ভালো ফাইটার ছিলি? তাহলে এই তোর সাহস? তুই কি নিজের চোখে অন্যায় দেখলেও চুপ করে থাকবি? যদি সত্যিই চুপ করে থাকিস তাহলে তুই অনেক স্বার্থপর একজন মানুষ। একথা শুনে ইয়ংসু অনেক রেগে যায়। সে এখানে ইউনজুনকে মারতেই যাচ্ছিল,
কিন্তু তাদের বাকি বন্ধুরা তাদের দুজনকে থামায়। তো এসব বিষয় নিয়ে ইউনজুনের সেদিন প্রচণ্ড রাগ হচ্ছিল। তাই সে একটি গেমিং প্লেসে গিয়ে ইচ্ছে মতো বক্সিং করে। সে এখানে এত স্ট্রংভাবে বক্সিং করছিল যে তার হাত কেটে গিয়ে রক্ত বের হচ্ছিল। এবার পরের দিন ইউনজুন ক্লাসরুমে লাঞ্চ টাইমে ঘুমোচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার কাছে তার একজন বন্ধু দৌড়ে আসে। আর সে তাড়াতাড়ি করে তাকে উঠতে বলে এবং জানায় যে তার বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সে এক মুহূর্তেও দেরি না করে দৌড়ে হসপিটালে চলে যায়। ইউনজুন দেখতে পায় যে তার বাবার অবস্থা অনেক বেশি খারাপ। এতে সে খুবই কষ্ট পায়। এরপর সে কিছুদিনের জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। আর সে তার বাবার ট্রিটমেন্টের খরচ চালানোর জন্য তার বাবার পরিবর্তে সে তার বাবার ফ্যাক্টরিতে কাজ করতে যায়, যেখানে তার কাজ ছিল ফ্রুট পিক আপ করা। আর ইউনজুন যেহেতু এই কাজে নতুন ছিল, তাই তার কাজটি করতে খুবই কষ্ট হচ্ছিল। সে অনেকবার মালামাল নিয়ে পড়িয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও সে কোনো মতে কাজটি সম্পন্ন করে। আর আজকে সারাদিন কাজ করার পর সে প্রথমবারের মতো উপলব্ধি করতে পারে যে তার বাবার এই কাজটি আসলে কতটা কষ্টের কাজ। তার বাবা তার এবং তার পরিবারের জন্য কত পরিশ্রম করে। এরপর কাজ শেষ করে ইউনজুন সোজা তার বাবাকে দেখতে চলে যায়। আর সে তার বাবার পাশে বসে অনেক কাঁদছিল এবং সে তার বাবার কাছে ক্ষমা চাইছিল, কারণ সে তার সন্তান হয়েও এতদিন পর তার কষ্টটা কিছুটা বুঝতে পেরেছে। আর এখানে সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে অবশ্যই তার পরিবারের জন্য কিছু একটা করবে। এবার সেদিন যখন ইউনজুন কাজ করছিল, তখন হঠাৎ করে সে দেখতে পায় যে তার বন্ধুরা তার কাছে আসছে, কারণ ইউনজুন স্কুলে না আসার ফলে তারা ইউনজুনের ব্যাপারে সবকিছু জানতে পেরেছিল। তাই তারা সবাই ইউনজুনকে সাহায্য করতে আসছে। আর তাদের সবাইকে একসঙ্গে দেখে ইউনজুন রিয়েলাইজ করতে পারে যে সত্যিকারের বন্ধুত্ব আসলে কতটা সুন্দর হয়। এরপর ইউনজুনের বন্ধুরা তার সমস্ত কাজে তাকে হেল্প করে, ফলে তার আজকের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এরপর তারা সবাই মিলে সেখানে একসঙ্গে এনজয় করতে থাকে। দুষ্টুমি আর হাসি মজা করে তাদের সময়গুলো বেশ ভালোভাবেই কেটে যায়। এবার পরের দিন থেকে দেখা যায় যে প্রতিদিন স্কুল শেষ করে ইউনজুনের বন্ধুরা তাকে তার কাজে সাহায্য করতে চলে আসে। এভাবে তাদের সময়গুলো খুব সুন্দরভাবেই পার হচ্ছিল। ইউনজুনও তার বন্ধুদের জন্য তার সমস্ত কষ্টগুলো ভুলে থাকতে পারছিল। এবার পরের দিন তারা সবাই মিলে যখন ক্লাসরুমের বাইরে এসে গল্প করছিল, তখন ঠিক এমন সময় সেখানে বোলম্যান এবং তার লোকেরা চলে আসে। তাই ইউনজুন এবং তার বন্ধুরা সেখান থেকে চলে যেতেই চাইছিল, কিন্তু হঠাৎ করেই ভুলবশত ইউনজুনের হাত থেকে বোলম্যানের গায়ে চাপ পড়ে যায়। এতে বোলম্যান যেন তাদের সঙ্গে ফাইট করার আরেকটি সুযোগ পেয়ে যায়। বোলম্যান তখন ইউনজুনকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে স্কুলের মাঠে আসতে বলে। এরপর সবাই তখন মাঠে গিয়ে একত্রিত হয়। সেখানে জিউস গ্যাংয়ের লিডার জেউনও ছিল, কিন্তু এখানে ইউনজুনের সঙ্গে বোলম্যানের ফাইট করার কথা ছিল। তবে বোলম্যান নিজেকে উপরে উপরে স্ট্রং দেখালেও ভেতরে ভেতরে সে আসলে ইউনজুনকে ভালোই ভয় পেত। তাই সে এখানে তাদের লিডার জিওনকে ইউনজুনের সঙ্গে ফাইট করতে বলে, যেটা দূর থেকে দেখতে পায় ইয়ংসু। যদিও ইয়ংসু কোনো ফাইটের মধ্যে নিজেকে ইনভলভ করতে চায় না, কিন্তু তার পক্ষে এই অন্যায় মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আর তাছাড়া প্রতিনিয়ত যদি স্কুলের মধ্যে এভাবে ফাইট চলতে থাকে, তাহলে তো এভাবে স্টুডেন্টদের ফিউচারও নষ্ট হয়ে যাবে। তার বন্ধুদেরকেও পদে পদে বিপদে পড়তে হবে। তাই ইয়ংসু এখানে অনেক বড় একটি সিদ্ধান্ত নেয়। সে ডিসাইড করে যে সে আবারও ফাইট করবে, তবে এটাই হবে তার জীবনের লাস্ট একটি ফাইট। এজন্য সে জেউনের কাছে গিয়ে বলে, তুই আমার বন্ধুদেরকে জ্বালাতন করা বন্ধ কর। যদি তোর এতই ফাইট করার ইচ্ছে থাকে, তাহলে আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমাদের গ্যাংয়ের সাথে তোরা ফাইনাল একটি ফাইট করতে আয়। আর যদি এই ফাইটে তোরা কোনো মতে হেরে যাস, তাহলে তোদের এই জেউস গ্যাংকে সারা জীবনের জন্য ভেঙে ফেলতে হবে। জেউন তখন তার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। এরপর তারা দুজন মিলে ফাইট করার টাইম এবং জায়গা ঠিক করে ফেলে এবং দুটো টিমই ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। এবার সেদিন ক্লাসরুমে দেখা যায় যে ইউনজুন এবং তার বন্ধুরা অনেক দুশ্চিন্তা করছিল, কারণ জেউস গ্যাংয়ের সদস্য সংখ্যা ছিল অনেক বেশি, আর তারা তো মাত্র 5 জন। তারা কি আসলেই তাদেরকে হারিয়ে দিতে পারবে? তবে বাকিরা দুশ্চিন্তা করলেও ইয়ংসুর যেন কোনো মাথা ব্যথাই ছিল না। তো ইয়ংসু তখন সবাইকে বলে, তোরা সবাই একটু শান্ত হ। আমি যখন একজন গ্যাংস্টার ছিলাম, তখন আমার অনেক বন্ধু ছিল, যাদের সাথে এখনো আমার অনেক ভালো সম্পর্ক। তাদের সবাইকে আমি ফাইটের জন্য আমাদের টিমে ইনভাইট করব। এরপর দেখা যায় যে খুবই অল্প সময়ের মধ্যে ইয়ংসু তাদের টিমটিকে অনেক বড় বানিয়ে ফেলে। এরপর দেখতে দেখতেই তাদের ফাইটের দিন চলে আসে। দুটো গ্যাংই তাদের ফাইটের সেই নির্দিষ্ট জায়গাতে চলে যায়। তবে এখানে ইয়ংসু এবং তার টিম দেখতে পায় যে জেউন তাদের সঙ্গে একটি চালাকি করেছে। আসলে তাদের স্কুলে যে আরেকটি গ্যাং ছিল, জেউন সেই গ্যাংটিকেও হাত করে ফেলেছে। অর্থাৎ তাদের দুটো গ্যাংয়ে এখন এক হয়ে গিয়েছে। ফলে তাদের টিমের সদস্য সংখ্যা এখন অনেক বেড়ে গিয়েছিল। তবে এটা দেখে ইয়ংসু এবং তার টিমের কেউই ভয় পায় না, কারণ তারা সবাই জানে যে তারা সবাই মিলে একসঙ্গে ফাইট করে তাদেরকে অবশ্যই হারিয়ে দিতে পারবে।
কারণ এটা তাদের কাছে শুধুমাত্র একটি লড়াই নয়, বরং এটা ন্যায় অন্যায়ের যুদ্ধ। এবার মুহূর্তের মধ্যেই দুটো গ্যাংয়ের মধ্যে বিশাল এক ফাইট শুরু হয়ে যায়। সবাই এখানে নিজের সর্বোচ্চটা দিয়ে জেতার চেষ্টা করছিল। আর এখানে আমরা দেখতে পাই যে ইয়ংসো আসলে সত্যি অনেক ভালো একজন ফাইটার, কারণ সে একাই একসঙ্গে বেশ কয়েকজনকে হারিয়ে দিচ্ছিল। এদিকে ইয়ঞ্জুনও এতদিনে অনেক ভালো ফাইটার হয়ে গিয়েছে। সেও এখানে অনায়াসে এক এক করে গ্যাং মেম্বারদেরকে হারিয়ে দিতে থাকে। যদিও ইয়ংসুদের টিমের সদস্য সংখ্যা অনেক কম ছিল, কিন্তু তারা সবাই ছিল খুবই দক্ষ ফাইটার। তাই জেউস গ্যাংয়ের টিম মেম্বার বেশি হলেও অবশেষে তারা এই ফাইটে হেরে যায়। এতে জিউনের প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু শর্ত মোতাবেক তাদের এখন কিছুই করার ছিল না। এদিকে ইয়ংসো এবং তার টিম জিতে যাওয়ায় তারা সবাই অনেক আনন্দ করছিল। এমনকি সেদিন সন্ধেবেলায় তারা একটি পার্টিরও আয়োজন করে ফেলে, যেখানে তাদের প্রত্যেকেরই পছন্দের খাবার ছিল। তারা যেন আজকের মতো খুশি এর আগে কোনোদিনও হয়নি। তারা ধরে নিয়েছে যে জিউস গ্যাং তাদের উচিত শিক্ষা পেয়েছে, হয়তো আর কখনো তারা তাদের সাথে লাগতে আসবে না। এবার পরের দিন ইয়ঞ্জুন তার দুজন বন্ধুর সঙ্গে খাবার খাচ্ছিল এবং গল্প করছিল। এমন সময় তার একজন বন্ধু তাকে বলে যে ইয়ংসো অনেক ভালো একজন মানুষ। ও ওর এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করে, যাতে করে আমরা সবাই ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। আর ইয়ংসো চায় না যে স্কুলের মতো জায়গাতে কোনো ধরনের গ্যাং থাকুক। এজন্য সে শুরু থেকেই অনেক লড়াই করেছে। এসব শুনে ইয়ঞ্জুনের মনে পড়ে যায় যে ইয়ংসো তাকেও বলেছিল যে সে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে চায় এবং সে তার পরিবারের দায়িত্ব নিতে চায়। এটা হচ্ছে তার অনেক বড় একটি স্বপ্ন। তাই সে আর কোনো ধরনের ফাইটে নিজেকে জড়াতে চায় না। তো তারা সবাই মিলে এসব ব্যাপারেই কথা বলছিল, কিন্তু ঠিক তখনই দৌড়ে তাদের কাছে তাদের বন্ধু স্যাম আসে। স্যাম তখন তাদের সবাইকে জানায় যে ইয়ংসোর অবস্থা অনেক খারাপ, সে এখন হসপিটালে ভর্তি। গতকাল রাতে কারা যেন ইয়ংসোর উপর হামলা করেছিল, আর তারা ইয়ংসোর মাথায় এত জোরে আঘাত করেছে যে ইয়ংসোর অবস্থা এখন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। এটা শুনে ইয়ঞ্জুন এবং তার সমস্ত বন্ধুরা হসপিটালে দৌড়ে চলে যায়, যেখানে ইয়ংসোর বোন বসেছিল। ইয়ংসোর বোনের কাছ থেকে তারা জানতে পারে যে ইয়ংসো এখনো তার জ্ঞান ফিরে পায়নি, আর ডক্টর বলেছে যে ইয়ংসোর জ্ঞান কবে ফিরে আসবে এটা কেউ বলতে পারবে না। এটা শুনে ইয়ঞ্জুন এবং তার বন্ধুরা অনেক কষ্ট পায়। বিশেষ করে ইয়ঞ্জুন একদমই ভেঙে পড়েছিল, যে কিনা তার বিপদে আপদে সবসময় তার পাশে ছিল। এরপর ইয়ঞ্জুন তার বন্ধুদেরকে নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায়, যাতে করে তারা তদন্ত করে খুঁজে বের করে যে ইয়ংসোর উপর কারা হামলা করেছে। কিন্তু পুলিশ অফিসার এখানে তাদেরকে বলে যে স্কুলের স্টুডেন্টদের এসব বিষয় নতুন কিছু নয়। আজকে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করবে, কালকে দেখা যাবে যে তারা আবারও ফাইট করছে। তাই এসব এত সিরিয়াসভাবে নেওয়ার কিছুই নেই। সেই ইয়ঞ্জুন এবং তার বন্ধুদেরকে গিয়ে লেখাপড়ায় মন দিতে বলে। এতে তারা সবাই প্রচণ্ড রেগে যায়, কিন্তু ইয়ঞ্জুন বুঝতে পারে যে পুলিশের আশায় থাকলে সে অপরাধীকে কোনোভাবেই খুঁজে পাবে না, তাই তাকেই কিছু একটা করতে হবে। এবার ইয়ঞ্জুন অনেক মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে। সেখানে চুপচাপ শুয়ে থাকে। কিন্তু ঠিক এমন সময় সেখানে ইয়ঞ্জুনের বাবা আসে, যে কিনা এখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছিল। তো তার বাবা তখন ইয়ঞ্জুনকে খাবার খাওয়ার জন্য ডাকে এবং তাকে খাবার বেড়ে দেয়। তবে ইয়ঞ্জুনের গলা দিয়ে কোনো খাবারই নামছিল না। এরপর ইয়ঞ্জুনের বাবা যখন জানতে চায় যে তার কি হয়েছে, তখন সে সেখানে প্রচণ্ড কাঁদতে শুরু করে। সে ভয় পাচ্ছিল যে ইয়ংসোকে সে আবার না জানি হারিয়ে ফেলে। এসব ভাবতে ভাবতে সে পাগলের মতো হয়ে যায়। এরপর সে কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর অনেক চেষ্টার পর সে বোলম্যানকে খুঁজে বের করে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে বোলম্যান এবং তার সঙ্গীরা ইয়ংসোর উপর হামলা করেছে। তাই সে এতে যেন একদম সাইকো হয়ে যায়। সে বোলম্যানকে বলে যে তারা কেন ইয়ংসোকে মেরেছে, আজকে সে তাকে কোনোভাবেই ছাড়বে না। এই বলেই সে তার উপর হামলা শুরু করে দেয়। আর বোলম্যান এখানে বুঝতে পেরেছিল যে ইয়ঞ্জুন আজকে প্রচণ্ড রেগে আছে, কারণ আজকে ইয়ঞ্জুনের চোখে মুখে সে ভয়ানক এক ক্ষোভ দেখতে পাচ্ছে। তাই সে আর এখানে তার সঙ্গে ফাইট করার সাহস পায় না, বরং সে ইয়ঞ্জুনকে বলে যে ইয়ঞ্জুন আসলে তাকে ভুল বুঝছে। ইয়ংসোর হামলার পেছনে তার কোনো হাত নেই। কিন্তু ইয়ঞ্জুন যেন কোনোভাবেই শান্ত হচ্ছিল না। তারপরও সে এক পর্যায়ে তাকে ছেড়ে দেয়। এভাবেই প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। এদিকে সারাংয়ের কাছে ইয়ঞ্জুনের আচরণ এখন অনেকটাই পরিবর্তন মনে হচ্ছিল। তাই সে ইয়ঞ্জুনকে দেখা করার জন্য ডাকে, আর সে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে আজকের পর থেকে সে যেন এসব ফাইটের ঝামেলায় না যায়। আর ইয়ংসোকে কারা হামলা করেছে এটা তার খোঁজার কোনো দরকার নেই, কারণ এতে করে সে বিপদে পড়বে। কিন্তু একথা শুনে ইয়ঞ্জুন তার উপর প্রচণ্ড রেগে যায়। আর সে সারাংকে বলে যে ইয়ংসোর উপর যারা হামলা করেছে তাদেরকে খুঁজে বের করে অবশ্যই সে প্রতিশোধ নেবে। এতে যদি সারাং তার সঙ্গে না থাকতে চায় তাহলে সে চলে যেতে পারে। এসব বলে ইয়ঞ্জুন সেখান থেকে চলে আসে। আর সারাংয়েরও এখানে আর কিছুই বলার থাকে না।
তবে সারাং বুঝতে পারে যে ইয়ঞ্জুন অনেক প্রেসের মধ্যে আছে। এবার কয়েকদিন পর দেখা যায় যে ইয়ঞ্জুন জিউনকে খুঁজে বের করে, যাকে কিনা স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। আর জিউনকে খুঁজে বের করার কারণ হচ্ছে ইয়ঞ্জুন একটি ব্যাপারে জানতে পেরেছে। সেটা হলো একবার জিউস গ্যাংয়ের লিডার ইয়ঞ্জুনকে একটি অফার দিয়েছিল যে জিউন যদি ইয়ংসুকে মেরে হারিয়ে দিতে পারে তাহলে সে তাকে অনেক টাকা দেবে, যেটা দিয়ে সে তার গার্লফ্রেন্ডের অপারেশন করতে পারবে। জিউন তখন তার কথায় রাজি হয়েছিল আর সে ইয়ংসুর সঙ্গে সত্যিই ফাইট করেছিল। কিন্তু ইয়ংসুর সাথে ফাইট করে সে পেরে ওঠে না। ইয়ংসু সেদিন জিতে যায়। তাই ইয়ঞ্জুন ভাবছিল যে জিউনি হয়তো টাকার জন্য ইয়ংসুর উপর হামলা করেছে। এখানে আবার জিউন এবং তার লোকেরা ছিল। তারও এখানে চিৎকার করে ইয়ঞ্জুনকে বলে যে জিউনি টাকার বিনিময়ে ইয়ংসুর উপর হামলা করেছে। তবে জিউন বলে যে সে এমনটা করেনি, কিন্তু ইয়ঞ্জুন তার কোনো কথাই শুনতে চাইছিল না। তাই তাদের দুজনের মধ্যে সেখানে ফাইট শুরু হয়ে যায়। সেখানেই আবার জিউন এবং তাদের টিম মেম্বাররা দাঁড়িয়েছিল। তারা এখানে ইয়ঞ্জুন এবং জিউনের ফাইট দেখছিল। এখানে দেখা যায় যে ইয়ঞ্জুন এবং জিউন দুজনেই অনেক ভালো ফাইটার। তবে এক সময়ে জিউনি কিন্তু ইয়ঞ্জুনকে ফাইট শিখিয়েছিল। কিন্তু ইয়ঞ্জুন এখন নিজেকে এতটাই স্ট্রং করে ফেলেছে যে জিউন তার হাতে মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর এই সুযোগটিকে কাজে লাগায় জিউন এবং তার টিমের সবাই মিলে তখন একসঙ্গে জিউনকে মারতে শুরু করে। কিন্তু ঠিক এমন সময় ইয়ঞ্জুন সেখানে জোরে চিৎকার দিয়ে ওঠে। এতে করে দেখা যায় যে মুহূর্তের মধ্যে ইয়ঞ্জুনদের গ্যাংয়ের সবাই এখানে চলে আসে, যাদের মধ্যে ইয়ংসো ছিল। অর্থাৎ ইয়ংসো এখন সুস্থ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে জিউনও দাঁড়িয়ে যায় এবং ইয়ঞ্জুনদের টিমে গিয়ে জয়েন করে। ইয়ঞ্জুনদের টিমে বোলম্যান এবং তার সঙ্গীরাও ছিল। তারা জিউস গ্যাং ছেড়ে এখন রিইউনিয়ন গ্যাংয়ে চলে এসেছে, যেটা ছিল ইয়ঞ্জুনদের গ্যাং। আসলে জিউন এবং তার টিমকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ইয়ঞ্জুন এবং তার বন্ধুরা মিলিয়ে এই পুরো প্ল্যানটি করেছে। ইয়ঞ্জুন ইচ্ছে করে জিউনের সঙ্গে লড়াই করেছে, যাতে করে জিউন এবং তার টিম গ্যাং বড় করার কোনো সুযোগই না পায়। আর তারা সবাই মিলে তাদেরকে ইচ্ছে মতো শায়েস্তা করতে পারে, কারণ ইয়ংসুর উপর আসলে হামলা করেছিল জিউন। এদিকে জিউন রিয়েলাইজ করতে পারে যে তাদের স্কুলে ইয়ঞ্জুন আসার পরেই সবকিছু একদম পাল্টে গিয়েছে। তার জায়গা এখন অন্য কেউ নিতে চাচ্ছে। তাই সে এখানে সকলের সামনে কথা দেয় যে এখানে শুধুমাত্র ইয়ঞ্জুন যদি তাকে ফাইটে হারিয়ে দিতে পারে তাহলে সে এবার সত্যি সত্যি তার গ্যাং ছেড়ে দেবে। ইয়ঞ্জুনও তখন তার সঙ্গে ফাইট করার জন্য সামনে চলে আসে। তবে তাদের এই ফাইট খুব বেশি সময়ের জন্য ছিল না, কারণ ইয়ঞ্জুন প্রথম আক্রমণে জিউনের হাত ভেঙে দেয়, যার ফলে জিউন আর তার সঙ্গে পেরে ওঠে না। ফলে এখানে তাকে বাধ্য হয়ে হার মানতে হয়। এতে রিইউনিয়ন গ্যাং আবারও জিতে যায়। আর জিউস গ্যাংয়ের লিডার জিউন সেদিনের পর থেকে লজ্জায় আর স্কুলেই আসে না। ফলে তাদের স্কুল হয়ে যায় গ্যাং মুক্ত। এদিকে ইয়ঞ্জুন এবং তার পুরো টিম একসঙ্গে এনজয় করছিল। আর ইয়ংসু এখানে তাদের সবাইকে বলে যে আজকে থেকে আর কোনো ফাইট নয়, বরং তারা প্রত্যেকেই তাদের ফিউচারের দিকে মনোযোগী হবে। তবে যদি কখনো তাদের কোনো বন্ধু কোনো বিপদে পড়ে তাহলে অবশ্যই যেন প্রত্যেকেই তাদের বিপদে এগিয়ে আসে, কারণ এটাই তো একজন আসল বন্ধুর পরিচয়। আর এভাবেই খুব সুন্দর একটি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।